দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমি সায়েম সাবু বিশেষ সাক্ষাৎকারে। নির্বাচন সংস্কার রাজনীতির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজ যুক্ত আছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অনেক ধন্যবাদ। মানুষ মনে করছে যে সংস্কার জরুরি, সংস্কারের ভিত্তিতেই হয়তো সামনের নির্বাচন রাজনীতি পরিচালিত হবে। আবার আরেকটি পক্ষ মনে করছে যে সংস্কারে রাজনীতি, দেশ, নির্বাচন সব আটকে যাচ্ছে। এই যে দোটানা কথা, যে এক পক্ষ সংস্কারের পক্ষে যে সংস্কার না হলে নির্বাচন নয়, আর এক পক্ষ মনে করছে যে সংস্কারের কারণেই সবকিছু বাধাগ্রস্ত হচ্ছে। এই সংস্কার করতে এসে আপনার উপলব্ধি যদি জানাতেন। আমি একজন জ্যেষ্ঠ নাগরিক, জীবনে অনেক কাজ করেছি আমি। অনেক গুরুত্বপূর্ণ কাজ জীবনে করার আমার সৌভাগ্য হয়েছে। তো আমি মনে করি এই যে এই দায়িত্ব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে এই দায়িত্বটা আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করি। এটা কয়জনের ভাগ্যে জুটে এরকম একটা পবিত্র দায়িত্ব পালন করা একটা দেশ। এটি নিয়ে দীর্ঘদিন আপনি আন্দোলনও করে আসছেন। দীর্ঘদিন থেকে আমি কাজ করে আসছি। তাই আমি অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সর্বশক্তি নিয়োগ করে এই কাজটা করার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনা পারিশ্রমিক কাজটা করে আসছি। এখনো যে ঐক্যমত্য কমিশনে আমি কাজ করছি, এটাও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনা পারিশ্রমিক করে আসছি। কারণ এটা গুরু দায়িত্ব, একটা ঐতিহাসিক দায়িত্ব এবং এটা আ করার মাধ্যমে আমি আশা করছি যে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে পরিচালিত করা এবং একই সাথে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার ব্যাপারে একটা ভূমিকা রাখতে পারব। তাই এটা একটা অনন্য সুযোগ। আমি যেটা বলছিলাম যে এই সংস্কার নিয়ে যে মতবিরোধ সৃষ্টি হলো, রাজনীতিতে যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি, সেই প্রশ্নে কি বলবেন? আমার মনে হয় সংস্কার নিয়ে যেই সকল আ সন্দেহ ছিল, যে এইরকম বিতর্ক ছিল, এটা বহুলাংশে এখন দূর হয়ে গিয়েছে। আ ১ম এ যেসব প্রশ্ন উঠেছে সংস্কারের কিছু ব্যক্তিরা কিছু ব্যক্তিরা দাবি করেছে সংস্কার ভবিষ্যতে হবে। এখন এই সরকারের দায়িত্ব এটা নির্বাচন করা। আমার মনে হয় যারা এইরকম অবস্থান নিয়েছে তারা ভুল প্রমাণিত হয়েছে। অধিকাংশ জনগণই তাদের অবস্থানটা দুর্বল ছিল। অধিকাংশ জনগণই মনে করে যে যেই পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান আ শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, এটা যদি পরিবর্তন না হয় আ তাহলে আবারও যারা ক্ষমতায় আসবে, এমনকি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেও তাদেরও স্বৈরাচার হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। পুরানো পথে হাঁটলে আর নতুন গন্তব্যে পৌঁছা যাবে না। আপনি কি মনে করেন যে সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তার বাস্তবায়ন হলে আ আসলেই কাঙ্ক্ষিত সেই সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে? কাঙ্ক্ষিত সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হবে। কিন্তু কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। কারণ যে সংস্কার প্রস্তাবগুলো এগুলো কতগুলো বিধিবিধান, তারপর প্রাতিষ্ঠানিক সংস্কার, কাঠামোর সংস্কারের আমরা প্রস্তাব করছি। এগুলো বাস্তবায়িত হতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত বাস্তবায়িত হলেও আইন যদি পরিবর্তন করা হয়, কিছু বিধিবিধানের আ উম সংশোধন করা হয়, প্রাতিষ্ঠানিক কিছু পরিবর্তন করা হয়, তো এগুলো তো মানতে হবে। না আপনি তো একটা প্রাণীকে পানির কাছে নিয়ে আসতে পারবেন কিন্তু তাকে বাধ্য করতে পারবেন না এটা খাওয়াইতে। পানি পান করতে বাধ্য করতে পারবেন না। তো এটা নির্ভর করবে আমাদের যারা এই সংস্কারগুলো বাস মেনে নেওয়া নয়, যে মেনে নেওয়া মনে নেওয়া। অনেকে মেনে নিয়েছে কিন্তু মনে নিতে হবে এবং আন্তরিকতার সাথে, সততার সাথে বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি অতীতের যে একসময় ছিল হন্ডা-গন্ডা, ডান্ডা ডান্ডা এবং টাকার খেলা। এগুলোর থেকে যদি আমরা বেরিয়ে না আসি, এগুলো আইন করে, বিধিবিধান করে আ হ্যাঁ, এগুলোতে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় কিন্তু একবারে নির্মূল করা সম্ভব হবে না। আ তো আমাদের আ এবং নির্বাচনটা হওয়া উচিত কি? নির্বাচনটা হওয়া উচিত একটা রুটিন বিষয়। কোনো একটা অতীতে যেরকম হয়েছে নির্বাচনের সময় হ্যাঁ, নির্বাচনে উৎসব-মুখর থাকবে, আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যে এরকম অশুভ পায়তারা হয়েছিল অতীতে, আ সেগুলো বন্ধ না হলে, আ
তাহলে কিন্তু ঝুঁকি থেকেই যায়। রাজনৈতিক দলগুলোর আপনি একটা প্রসঙ্গ বলছিলেন যে মেনে নেওয়া এবং মনে নেওয়ার ব্যাপার। তো এই মনে নেওয়ার ব্যাপার তো রাজনৈতিক দলগুলো বা যারা স্টক হোল্ডার আছেন, যারা নির্বাচনে অংশদায়িত্ব করবেন, তাদের মেনে নেওয়া এবং মনে নেওয়ার ব্যাপার। এই যে সংস্কার করতে গিয়ে ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বসলেন, আপনারা কথা বললেন। এর মধ্যে দিয়ে কি বুঝতে পারলেন? তারা কি আসলেই মেনে নেবে বা মনে নেওয়ার মতো ও বিবেক জাগ্রত হয়েছে গত আওয়ামী লীগ সরকার বন্ধুর? ওই অর্থ তো অরিজিৎকে মনে নেওয়ার জন্য মেনে নিতে পারে, কিন্তু মনে নেওয়ার জন্য এখনো কোনো শাস্ত্র আবিষ্কৃত হয়নি। তাহলে আপনার কিন্তু ওটা বলার পরেও আমি বলবো যে আমরা গত কয়েক মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা প্রথম যোগাযোগ করেছি। আমরা তাদেরকে কতগুলো সুপারিশ পাঠিয়েছি একটা স্প্রেডশিটের মাধ্যমে। সেগুলোর ব্যাপারে তাদের মতামত পেয়েছি। তারপরে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এককভাবে বসেছি। কোনো রাজনৈতিক দলের সাথে ৩ দিন বসছি, কোনো রাজনৈতিক দলের সাথে ২ দিন, কোনো রাজনৈতিক দলের সাথে ১ দিন বসেছি। বসে বিস্তৃত আলোচনা করেছি। প্রত্যেকটা সুপারিশের সম্পর্কে ১৬৬টা সুপারিশ আমরা পাঠিয়েছি। তারপরে আমরা সম্মিলিতভাবে প্রায় ৩০টা দলের সাথে আমরা সম্মিলিতভাবে বসছি। আ এবং দিনের পর দিন আমরা বসছি। তো এর মাধ্যমে যেটা আমার উপলব্ধি সেটা হলো অধিকাংশ দলই, আমি বলব প্রায় সবাই যে আন্তরিকতার সাথেই চেষ্টা করেছে এর সাথে আ সম্পৃক্ত হইতে, এবং তারা তাদের মতামত দিয়েছে, বিতর্ক করেছে। আ তারা একজনের যুক্তি আরেকজন খণ্ডিয়েছে। তবু একটা ইতিবাচক পরিবেশে একটা সম্প্রীতির এই আ একটা একটা যে পরিস্থিতি বিরাজ করছিল এটা ইতিবাচক, এবং এই ইতিবাচক পরিস্থিতিতে কতগুলো বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছেছে। তো আমি আশা করি এগুলো ঐক্যমত্যের বিষয়গুলো এখন জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা তাদেরকে পাঠিয়েছি। আমি আশা করি আ তারা এটা স্বাক্ষর করবে, এবং কিছু দলের দাবি আছে যে এগুলো যেন এগুলো কিভাবে বাস্তবায়িত হবে সেটা সুনির্দিষ্ট করতে হবে, এবং এগুলো আইনি বাধ্যবাধকতা যেন থাকে। কিছু দল আবার হুমকি দিয়েছেন যে সংস্কার করছেন বা যে আলোচনায় আসছে তা ক্ষমতায় গেলে ছুঁড়েই ফেলবেন। এরকম আ রাজনৈতিক নেতারাও বলছেন। আপনি জুলাই সনদের কথা বললেন। তার মানে এই সংস্কার প্রস্তাবনা বা বাস্তবায়নের ভিত্তি জুলাই সনদই। হ্যাঁ, কিছু আ আমাদের রাজনীতিবিদরা অনেক রকম বক্তব্য দেন। কিছু এরকম বক্তব্য এসছে। তবে আমার মনে হয় এগুলো আগে যতটুকু এসছে, যখন একটা সন্দেহ ছিল, একটা অনিশ্চয়তা ছিল। আসলেই এই যে দীর্ঘমেয়াদী বেশ কয়েক মাস ধরে যে কাজটা হচ্ছে, এটার কোনো ইতিবাচক ফলাফল সৃষ্টি হবে কিনা? অনেকে তো প্রথমে বলছে কোনো সংস্কার হবে না। এটা অসম্ভব। এই রাজনৈতিক দলগুলোকে এভাবে নিয়ে প্রথমত তারা বসবে না। তাই বলছে। এবং বসলেও আ এতে অনেক রকম বিতর্ক হবে, অনেক রকম এই যে আ এটা অব্যাহত থাকবে না। আ রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বিরোধ, আ এবং তাদের মধ্যে এই বিরোধের বহিঃপ্রকাশ ঘটবে। এই বিরোধের বহিঃপ্রকাশ ঘটার ফলে এটা অব্যাহত থাকবে না। এরকম অনেক কথা এসছে। কিন্তু পরবর্তীতে এটা আমি বলব যে অধিকাংশ ব্যক্তি আ ও এর মধ্যে এই উপলব্ধি হয়েছে যে অনেকগুলো বিষয়ে তারা ঐক্যমত্য পৌঁছেছে। আ ৮৪ টার মতো বিষয়। তার মধ্যে আ যে ১.৫ ডজনের বেশি বিষয়ে ঐক্যমত্য হয়েছে, যেগুলো মৌলিক এবং যেগুলো বাস্তবায়িত হলে এবং যেগুলো চর্চা করলে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে, আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে, এবং একই সাথে আ গণতান্ত্রিক উত্তরণ। শুধু আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেই হবে না, আমাদের একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত হওয়া দরকার। আ সেটার সম্ভাবনা দারুণ মুক্ত হবে। তো ক্ষমতার প্রশ্নে আপনার এই যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ কি ভূমিকা রাখতে পারে? আপনার নিম্ন কক্ষের প্রতিনিধিরা তো সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসলেন। আর উচ্চ কক্ষের যে প্রতিনিধি ১০০ জন থাকছেন তারা তো আপনার ওই যে ভোটের হার বা রেশিও অনুপাতে আপনার ক্ষমতার প্রশ্নে কারা এখানে এখন ক্ষমতার প্রশ্নে নিম্নকক্ষই হবে আ সবচেয়ে সর্বেসর্বা না, সবচেয়ে শক্তিশালী আচ্ছা, আ আমাদের সংসদের ক্যাবিনেট গঠনও হবে নিম্ন কক্ষ থেকে। উচ্চকক্ষ থেকেও হতে পারে, বাট প্রধানমন্ত্রী হবে নিম্নকক্ষ থেকে। সো এই যে নিম্নকক্ষ হবে শক্তিশালী আমাদের প্রতিষ্ঠান। তো এবং
নিম্নকক্ষেই সব আইন পাস করতে হবে এবং নিম্নকক্ষের সদস্যরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উচ্চকক্ষে কিছু কিছু আইন উচ্চকক্ষে যাবে, সবগুলো যাবে না। জি। এবং উচ্চকক্ষে তারা যে দ্বিমত করে তারা নিম্নকক্ষে পাঠাতে পারে, আবার ফেরত পাঠাতে পারে। একটা পর্যায়ে যে নিম্নকক্ষ যা বলবে তাই চূড়ান্ত হবে। এবং বিশেষত এই উচ্চকক্ষটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংবিধান সংশোধনের ব্যাপারে। আমরা দেখেছি যে পঞ্চদশ সংশোধনী পাস করা হয়েছে সম্পূর্ণ একতরফাভাবে, এবং পঞ্চদশ সংশোধনী যেভাবে পাস করা হয়েছে এটা লেজিটিমেট ছিল না, এবং ওটা সাংবিধানিকভাবে বৈধ ছিল না। তো সংকটটা ওখান থেকেই সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে আমি একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচনের দিনক্ষণ ধার্য না করা হলেও সামনের বছর আপনার মাসটা অন্তত জানা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আবার এই নির্বাচনের অনুষ্ঠান বা সম্পন্ন হওয়া নিয়েও আপনার এক প্রকার ধোঁয়াশা আছে। মানুষ মনে করে যে নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই নির্বাচন নিয়ে যে ঐক্যমত্য পৌঁছেছে তাও বলা যাবে না। আপনার কি মনে হয় যে এই যে আ রোডম্যাপ না ঘোষণা করা হলেও এক প্রকার মানুষ ধরে নিয়েছে যে ফেব্রুয়ারিতে না, এটা এক অর্থে তো ওই যে এটা রোড ম্যাপই, যে যদিও রোড ম্যাপ বলতে সাধারণত বোঝায় যে কখন কোন কাজটা করা হবে, এবং এই রোড ম্যাপটা তৈরি করবে নির্বাচন কমিশন। তারা দ্রুতই, আমরা যতটুকু শুনেছি, দ্রুতই তারা এটা ঘোষণা করবে। কিন্তু সরকারের পক্ষ থেকে ওটা করা সম্ভব না। সরকার যেটা একটা ওই সময় নির্ধারণ করে দেয়, এই সময়ের মধ্যে নির্বাচন হবে। কারণ ওই যে খুঁটিনাটি কাজ এবং সম্পূর্ণ পদক্ষেপগুলো নির্বাচন কমিশনের নির্ধারিত হতে হবে। তো সরকার তো করেছে, সুস্পষ্টভাবে করেছে। এখন তা সত্ত্বেও কিছু লোকের মধ্যে সন্দেহ আছে, সন্দেহ থাকবেই। কিছু লোকের মধ্যে সবসময় সন্দেহ থাকবে। আপনার মনে কি আছে? তা আমার তো নিশ্চিত, আমি আমি আমার তো কোনো কারণ নাই যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে না, এরকম ভাবার কোনো কারণ আমি দেখছি না। আমি তো মনে করি আমাদের প্রধান উপদেষ্টা আন্তরিক, এবং সরকার চেষ্টা করছে, এবং নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতি নিচ্ছে। তারা সক্রিয়। তো আমি তো দেখি না কেন কোনো কারণ আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার। কারণ না থাকলেও কারণ রাজনীতিতে সৃষ্টি হয়। অনিশ্চয়তা মানেই হচ্ছে রাজনীতি। যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় বা সেরকম আশঙ্কা তৈরি হয়, রাজনীতিতে কি ঘটতে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন কবে এটা ধরে নিয়ে সবাই অগ্রসর হচ্ছে। আর ফেব্রুয়ারিতে কোনো কারণে জৈব দুর্বিপাক কিংবা অন্য কোনো কারণে যদি না হয়, এবং সবার সম্মতিতে যদি পরবর্তী নির্বাচনের সিদ্ধান্ত হয়, বিশেষত বড় দলগুলো, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু কোনো ওই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা সকলের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, সেই রকমভাবে যদি নির্বাচন স্থগিত হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির মাসে না হয়, তাহলে জটিলতার সৃষ্টি হতে পারে। তো আমি বিশ্বাস করতে চাই যে এটা ঘটবে না। আমরা সবাই নির্বাচন চায়। কারো শর্ত আছে। তো আমি আশা করি এই শর্তগুলো দূরীভূত হবে। এবং সরকার, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আমি ওনার সাথে যেই আলাপ হয়েছে তাতে আমি আমার কাছে এটা সুস্পষ্ট হয়েছে, উনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান। তা হোক, সেটা সকালের প্রত্যাশা শেষ করব আওয়ামী লীগ প্রসঙ্গ দিয়ে। যেটা হচ্ছে যে আমি দীর্ঘকাল সাক্ষাৎকার নিয়েছি। সে ২০১৫ নির্বাচন, ১৮ নির্বাচন, ১৪ নির্বাচন, ১৮ নির্বাচন, ২৪ নির্বাচন। আপনি বরাবরই আপনার অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়ে আসছিলেন, যেটায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ দেওয়া। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না আসবে সেটা হয়তো পরের স্টেপ বা পরের ব্যাপার, বা কি ফরম্যাটে তারা আসবে সেটাও হয়তো ইয়া বলে দেবে। কিন্তু আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের জোটের যে ভোট আমরা যদি বিবেচনা করি, সেই দীর্ঘ নির্বাচনের ইতিহাস টেনে যদি কথা বলা যায়, ১/৩ কাছাকাছি থাকছেই তারা। তো এই যে আপনার বিপুল সংখ্যক সমর্থকদের একটি দল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বাইরে রেখে, যেমন নিষিদ্ধ হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারছে না, এরকম একটা অনিশ্চয়তা থাকছে। এইভাবে আপনার একটি বড় অংশকে নির্বাচনের বাইরে রেখে সেই অংশগ্রহণমূলক নির্বাচন আ এখন এখন আওয়ামী লীগের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে
যে তাদের কার্যক্রম স্থগিত করেছে, নির্বাচন কমিশন একই রকম সিদ্ধান্ত নিয়েছে। তো এখন এটা আমি আশা করি যে আইনি প্রক্রিয়াটা নির্ধারিত হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। আর আওয়ামী লীগের যারা সমর্থক, যারা কোনো অন্যায়ের সাথে যুক্ত ছিল না, যারা অপরাধী নয়, তাদের তো নির্বাচনে যে অংশগ্রহণ করতে তাদের তো কোনো বাধা থাকার কথা না। আমার স্বতন্ত্র প্রার্থী হয়ে করতে পারবে। আর তারা যদি যে তাদের বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ না থাকে, তারা যদি অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত না হয়ে থাকে এবং কোনো রকম বিধিনিষেধ যদি আরোপিত না হয়, তাহলে তো যেকোনো নাগরিকই নির্বাচনে অংশ নিতে পারবে। কিন্তু আমরা বিগত ২৪ এবং ১৮ নির্বাচন দুটি যদি দেখি, যে ১৮ নির্বাচনে একটি প্রতিবেদনও প্রকাশ পেয়েছিল যে ঢাকায় ৫.৫ শতাধিক জায়গায় বোমা নিক্ষেপের একটা মানে ঘটনা ঘটছে। এই বোমা ৫.৫ শতাধিক জায়গায় বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। মানুষ জানে না, পুলিশ জানে না, আপনার সাধারণ কোনো ঘটনাও ঘটেনি। কিন্তু এই বানানো মামলায় আপনার বিএনপি জামাতের নেতাকর্মীদের উপর্যুপরি গ্রেপ্তার, হামলা মামলা করা হয়েছিল। যে নির্বাচনটাকে তারা সুরক্ষিত রাখার জন্য, তাদের পক্ষে রাখার জন্য, যেন মাঠ পর্যায়ে কোনো নেতাকর্মী বিএনপি জামাতের না থাকে। এখনই কিন্তু কোনো না কোনোভাবে দেখলে যে আওয়ামী লীগকে মাঠ ছাড়া করার জন্য মামলা, তাদেরকে দেখা মাত্রই হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া। তো আপনি যেটা বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা নির্বাচনে অংশ নিতে পারে, আর বাকিটা আওয়ামী লীগ হয়তো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মোকাবেলা করবে। কিন্তু এই পরিস্থিতি বহাল থাকলে স্বতন্ত্র প্রার্থী কি আপনার আসলে নির্বাচনের মাঠে আসবে, বা সেই সাহস এটা 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 ও সময় বলে দেবে। এবং তাদের যেসব ব্যক্তিদের কথা বলছেন, তাদের যদি ক্লিন ইমেজ থাকে এবং তাদের বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে, তার তো এটা সমস্যা হওয়ার কথা নয়। আর এইসব সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে। না, আমি এখন আপনাকে একজন নির্বাচন বিশেষজ্ঞ বা যা দেখছেন সেই অভিজ্ঞতার আলোকে যা দেখে আসেন, সেই জায়গাতে একজন আওয়ামী লীগের আপনার ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সেক্রেটারিও আপনার ঘরে থাকতে পারছে না বা এলাকায় থাকতে পারছে না। তাহলে এই নির্বাচনের মাঠে আওয়ামী লীগের এমন কি ক্লিন ইমেজের আপনার প্রার্থী থাকবে যে স্বাচ্ছন্দ্যে বা নিরাপদে আপনার নির্বাচন হবে? এখন আমি নিশ্চিত নির্বাচন কমিশন এইসব বিষয়ে নজর দেবে। নজর দিয়ে নিশ্চিত সময় তো ঘনিয়ে আসছে, আমরা কিন্তু সেরকম এখনো সময় আছে। এখন অনেক সময় আছে। নির্বাচনী তফসিল যখন ঘোষণা করা হবে, তখনই গুরুত্বপূর্ণ সময়। তখনই, এখন তো নির্বাচনী ট্রেন চলছে, তখন তফসিল ঘোষণার পর নির্বাচনী ট্রেন দ্রুত গতিতে চলবে এবং তো তখন নির্বাচন কমিশনকে এসব সিদ্ধান্ত নিতে হবে। আমি আশা করি তারা সেইসব সিদ্ধান্ত নেবে যেগুলো সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে। ফিরে আসুক সেই পরিবেশ, গ্রহণযোগ্যতা আসুক, মানুষের মধ্যে স্বস্তি আসুক। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম নির্বাচন সংস্কার, রাজনীতি প্রসঙ্গ নিয়ে। সঙ্গে ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার।